দীর্ঘ 4 বছর পর মির্জাপুরের নতুন সিজন মুক্তি পেল অ্যামাজন প্রাইমে। এই 4 বছরে দুনিয়াতে অনেক কিছু ঘটে গেছে। প্যান্ডামিক গেল, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ লাগলো, আর্জেন্টিনা বিশ্বকাপ পাইল, আর আমি ফিল্ম নিয়ে রিভিউ কন্টেন্ট বানানো শুরু করলাম। তো মির্জাপুর সিজন 3 দেখা শুরু করার পর থেকে আমি বুঝতে পারলাম সিজন 1 আর 2 এর অনেক কিছুই আমি ভুলে গেছি। আর যেহেতু ওয়েব সিরিজের গল্পে আগের সিজনের এক ধরনের ধারাবাহিকতা থাকে, সেজন্য আমাকে প্রথম 2টা সিজন আবার দেখতে হলো। এতে সুবিধাই হয়েছে। আশা করছি এই নতুন করে দেখাটা আমার মির্জাপুরের দুনিয়াকে ভালো মতো বুঝতে এবং আপনাদের কাছে সেটা শেয়ার করতে সাহায্য করবে। তো এই ভিডিওতে আমি মির্জাপুরের সিজন 3 নিয়ে কথা বলার পাশাপাশি আগের 2টা সিজন নিয়েও কথা বলবো। তো চলেন আমরা মূল আলোচনায় চলে যাই। ক্রাইম, ড্রামা আর থ্রিলার জনরার ওয়েব সিরিজ মির্জাপুর। ফারহান আক্তার আর রিতেশ সিদওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট সিরিজটি বানিয়েছে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলী ফজল, পঙ্কজ ত্রিপাঠী, রাশিকা দগল আর সোয়াতি ত্রিপাঠী। মির্জাপুর সিরিজের প্রথম সিজনের মেইন প্লট ছিল গুড্ডু বাবলুর কালিং ভাইয়ের গ্যাংয়ে যুক্ত হওয়া এবং নিজেদেরকে গ্যাংস্টার হিসেবে প্রতিষ্ঠা করা। বাবলু মারা যাওয়ার কারণে দ্বিতীয় সিজনে এসে গুড্ডু আর গুলুর তার মৃত্যুর প্রতিশোধ নেওয়াটাই হয়ে যায় প্রধান প্লট পয়েন্ট। পাশাপাশি আমরা দেখি ত্রিপাঠী পরিবারের পলিটিক্যাল যুক্ততা আর মুন্নার পাওয়ারফুল হয়ে ওঠা। সিজন 2 এর শেষে মুন্নাকে মারার মধ্য দিয়ে গুড্ডু আর গুলু মির্জাপুরের সবচেয়ে পাওয়ারফুল গ্যাংস্টারে পরিণত হয়। কিন্তু এই সিজন 3-তে এসে আমরা তাদের নতুন চ্যালেঞ্জ ফেস করতে দেখি। মির্জাপুর তো দখল হলো, কিন্তু পুরো পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করবে কে? এই জায়গায় শরৎ শুক্লা হয়ে উঠল গুড্ডুর প্রধান প্রতিপক্ষ। এছাড়া মুন্নাকে মারার কারণে মাধুরী কেন গুড্ডুকে ছেড়ে দিবে? অন্যদিকে কালিন ভাইয়ের কি হলো? তাকে কি খুঁজে পাওয়া যাবে? এই সবই ছিল মির্জাপুরের সিজন 3-র প্রধান কনফ্লিক্ট। মির্জাপুরের প্রথম 2টা সিজন অনেক জনপ্রিয় হলেও এই 3rd সিজনে এসে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। রিয়াকশন আর রিভিউ দেখে মনে হচ্ছে এই সিজনটা তেমন জমে নাই। এতদিন অপেক্ষার পর দর্শকদের মধ্যে যে এক্সপেকটেশন ছিল সেটা পূরণ হয় নাই। এটা কেন হলো সেটাই জানার চেষ্টা করব আমরা আজকের এই ভিডিওতে। তার আগে আমরা ভারতের উত্তরপ্রদেশ আর মির্জাপুরের ক্রাইম সিনারিও সম্পর্কে 2-1টা কথা বলে নিই। ভারতের উত্তরপ্রদেশ এমন একটা স্টেট যেখানে ক্রাইম রেট অনেক বেশি। উত্তরপ্রদেশের জৌনপুর, সুলতানপুর, গাজীপুর, গোরখপুর, বালিয়া, মির্জাপুর এই জেলাগুলো পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর। একদিকে আছে নেপাল বর্ডার, অন্যদিকে বিহার আর লখনউ। এই শহরগুলোতে খুন আর ডাকাতির পাশাপাশি ড্রাগ আর অস্ত্রের মতো নানা রকমের অর্গানাইজড ক্রাইম হয়ে থাকে। সাথে থাকে রাজনীতি আর ক্ষমতার সখ্যতা। অনুরাগ কাশ্যপের গ্যাংস অফ ওয়াসিপুর সিনেমার প্লটও ছিল এই মির্জাপুরের পাশের শহর ঝাড়খণ্ডে। এছাড়াও মির্জাপুর ওয়েব সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্র মুন্নার সাথে রিয়েল লাইফ ক্যারেক্টার জৌনপুরের মুন্না বাজিরাঙ্গির অনেক মিল আছে। পাশাপাশি উত্তরপ্রদেশের একটা এমএলএ আছে যার নাম গুড্ডু পণ্ডিত। ফলে বোঝাই যাচ্ছে এই ওয়েব সিরিজটির অনুপ্রেরণা হিসেবে ছিল উত্তরপ্রদেশে মির্জাপুর আর তার ক্রাইম সিন্ডিকেট। যে কোনো ওয়েব সিরিজের জনপ্রিয়তার পেছনে 3টা ফ্যাক্টর কাজ করে: গল্প, ক্যারেক্টার আর ডায়লগ। মির্জাপুর ওয়েব সিরিজে বোনাস হিসেবে ছিল সেক্স আর ভায়োলেন্স। আমরা প্রথম 2 সিজনে অনেক গালাগালি আর র ভায়োলেন্স দেখেছিলাম। এই সিজনে সেটার কিছুটা খামতি আছে। পাশাপাশি মুন্না ক্যারেক্টারটাকে খুব মিস করবেন আপনারা। আর কালিন ভাইয়া তো থেকেও না থাকার মতোই ছিল। তাদের জায়গাটা দখল করেছে শরৎ শুক্লা। মূল কনফ্লিক্টটা ছিল শরৎ শুক্লা আর গুড্ডু পণ্ডিতের মধ্যে। কে পূর্বাঞ্চল নিয়ন্ত্রণ করবে, এটাই ছিল এই সিজনের মূল বিষয়। পূর্বাঞ্চল নিয়ন্ত্রণের জন্য যেমন দরকার বাহুবল, তেমনি দরকার বুদ্ধি। আর আফিম ব্যবসার নিয়ন্ত্রণ থাকবে যার হাতে, ক্ষমতার নিয়ন্ত্রণ থাকবে তার হাতেই। আর এই সব ফয়সালা করার জন্য ক্রিয়েটররা 10টা এপিসোডে প্রায় 9 ঘন্টার মতো সময় নিয়েছে। এই সিজনের মেইন প্লট শরৎ শুক্লা আর গুড্ডু পণ্ডিতের মধ্যে পূর্বাঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দ্বন্দ্ব নিয়ে হলেও পাশাপাশি কিছু সাবপ্লট ছিল। সিজনের ফার্স্ট এপিসোডের ফার্স্ট সিকোয়েন্সে আমরা মাধুরীকে দেখি ভয়মুক্ত প্রদেশ নামে সরকারি এজেন্ডার ঘোষণা দিতে। প্রদেশ সাফ হোগা, কানুন কে দায়রে মে রহকর সাফ হোগা। যে এজেন্ডার মূল লক্ষ্যই হচ্ছে সমস্ত বাহুবলী মানে গ্যাংস্টারদের আইনের আয়ত্তায় এনে সমস্ত অর্গানাইজ ক্রাইমকে নিয়ন্ত্রণ করা। আর পুরো সিজন জুড়েই সে তার প্রতিজ্ঞায় অনড় থাকে। এজন্য তাকে সরকার আর তার দলের ভেতর বাহির 2 জায়গায় নানা চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। আর সে তার ক্ষমতা আর বুদ্ধি দিয়ে সেটা ভালোভাবেই করেছে, যার ফলাফল আমরা দেখতে পাই একেবারে শেষের এপিসোডে। এছাড়াও আমরা কারাগারের অনেকগুলা সিকোয়েন্স দেখতে পাই যেখানে লালা আর গুড্ডুর বাবা রামাকান্ত আটক ছিল। রামাকান্ত পণ্ডিতের বিচারের জন্য কোর্টে
যে ড্রামা ক্রিয়েট হয় তার বড় অংশ এই সিজনে ছিল। অন্যদিকে বীণা ত্রিপাঠীও এই সিজনে তার বুদ্ধির খেলা আর ষড়যন্ত্র অব্যাহত রাখে। আগের সিজনগুলোতে তাকে অনেকটা ভিকটিম মনে হলেও এই সিজনে এসে সে অনেক বেশি ক্ষমতাবান হয়ে ওঠেন আর তার মূল লক্ষ্য যে মির্জাপুরের গদ্দি সেটা বোঝা যায়। তার ক্যারেক্টার আরো ডাইনামিক হয়, অনেকটা লেডি ম্যাকবেথের মতো। নিজের কৃতকর্মের জন্য তাকে দেখি তার ভেতরের অপরাধবোধ আর অনুশোচনায় জর্জরিত হতে। এর আগে আমরা দেখি সত্যায়ন ত্রিপাঠীর টিভিতে জীবজন্তু নিয়ে বানানো ডকুমেন্টারি দেখার মাধ্যমে সিরিজের থিমেটিক মেটাফোর তৈরি করতে, যেখানে জঙ্গল আর মানব সমাজের কোনো পার্থক্য নাই। আর এই সিজনে এসে কালো বিড়ালের মাধ্যমে কালীন ভাইয়ের ভিজুয়াল মেটাফোর তৈরি করা হয়। কালীন ভাইয়া না থাকলেও তাকে নিয়ে শঙ্কা উপস্থিত থাকে সবার মধ্যে। মির্জাপুরের এই সিজনে গল্পের প্লট পয়েন্ট কম থাকায় গতি ছিল স্লো, আর যেহেতু চরিত্রগুলোকে শক্তির চেয়ে বুদ্ধি দিয়েই খেলতে হয়েছে বেশি, সেজন্য আগের সিজনগুলির চেয়ে এখানে অ্যাকশনও কম ছিল। তবে যে কয়েকটি অ্যাকশন ছিল তাতে সিরিজের স্বভাবজাত ভায়োলেন্স দেখতে পাই। এই সিজনে মির্জাপুর ওয়েব সিরিজের লোকেশনের ব্যাপ্তি বেড়েছে। পূর্বাঞ্চল আর পশ্চিমাঞ্চল সহ সব এলাকার বাহুবলী এখানে ছিল। লোকেশন বোঝানোর জন্য অ্যানিমেটেড ম্যাপ ব্যবহার করা হয়েছে, যা আগের সিজনগুলোতে ছিল না। এই সিজনে মুন্না যেহেতু ছিল না আর কালীন ভাইয়া থেকেও না থাকার মতো, সেজন্য শরৎ আর গুড্ডুই ছিল মূল খেলোয়াড়। পাকা খেলোয়াড় শরৎ মির্জাপুরের সকল ক্ষমতাগুলোর সাথে যোগসাজশে পুরো মাঠ দখল রাখতে চায়, আর গুড্ডু ভায়োলেন্সের মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করতে চায়। গুড্ডুর চরিত্রটা এই সিজনে আরো ডাইনামিক হয়েছে। একই সাথে ক্ষমতার প্রাপ্তি আর আবেগী সিদ্ধান্তের কনসিকুয়েন্স হিসাবে ঘটে যাওয়া ঘটনার অপরাধ বোধে তাকে জর্জরিত হতে দেখা যায়। গুলু ছিল তার রক্ষা কবচ। সে তার সাধ্যমতো গুড্ডুকে আর মির্জাপুরকে নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করে। গুড্ডু চরিত্রে আলী ফজলের অভিনয় যথারীতি বেশ ভালো ছিল। প্রতিটি সিজনে তার চরিত্রের ডাইমেনশন অনুযায়ী সেটাকে রপ্ত করা আর পর্দায় ফুটিয়ে তোলার জন্য যে চেষ্টা, সেটা তার অভিনয়ে টের পাওয়া যায়। বীণা চরিত্রে রাশিকা আর গুলু চরিত্রে শ্বেতা তাদের চরিত্র অনুযায়ী ঠিকঠাক থাকলেও শারদ চরিত্রে আঞ্জুমের আর ভালো করার সুযোগ ছিল। গেম অফ থ্রোনে যেমন আমরা বিভিন্ন রাজ্যের মধ্যে নানা রকম দ্বন্দ্ব দেখি আর তাদের অবস্থান জিওপলিটিক্যালি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আর সেটাকে ফুটিয়ে তোলার জন্য যেমন অ্যানিমেটেড ম্যাপ ব্যবহার করা হয়, মির্জাপুরের এই সিজনে আমরা চরিত্রের অবস্থান বোঝানোর জন্য সেরকম অ্যানিমেটেড ম্যাপ ব্যবহার করতে দেখি, যা আমার কাছে ভালো সিদ্ধান্তই মনে হয়েছে। ভিজুয়াল স্টাইল, সিনেমাটোগ্রাফি, কালার আগের সিজনের চেয়ে আমার কাছে ভালোই মনে হয়েছে। প্রোডাকশন ডিজাইনেও নানা রকম বৈচিত্র্যতা এসছে। মিউজিক আর এডিটিং ঠিকঠাক ছিল। নির্মাতারা চেষ্টা করেছেন টেকনিক্যালি একটা ভালো কাজ উপহার দেওয়ার জন্য, অনেকটা সফলও হয়েছেন তারা। সমস্যা যেটা মনে হয়েছে সেটা ডিউরেশন। যে গল্পটা বলতে তারা 10টা এপিসোড নিয়েছেন, সেই গল্পটা অনায়াসে 5 বা 7-এর মধ্যে হয়ে যেত। গল্পের গতি স্লো মনে হয়েছে। আর গুরুত্বপূর্ণ চরিত্র মুন্নাকে সবাই মিস করেছে। শারদ পারে নাই মুন্নার জায়গাটা নিতে। তাছাড়া তিয়াগী আর লালার খুব গুরুত্বপূর্ণ কোনো স্থান নাই এই সিজনে। ফলে স্ক্রিপ্টের যে অসঙ্গতিগুলো আছে সেগুলো আরো ইমপ্রুভ করা যেত। আপনার কাছে কি মনে হয়? মির্জাপুরের এই সিজন নিয়ে আপনার ভালো লাগা এবং মন্দ লাগা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। রিভিউ ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার করুন। এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সিনেমার সাথে থাকুন, সিনেমা কবিরস রেসিপির সাথে থাকুন।